প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আজকের ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো রাত তো অনেক হয়ে গেল, রমজানের রাত। সেহেরি খাওয়ার জন্য সবাই প্রস্তুতি নেবেন, ঘুমাবেন। সারাদিন ক্লান্ত ছিলেন সবাই, তারাবি পড়েছেন, ইফতার করেছেন, এখন সবাই শরীর ক্লান্ত থাকবে, এটাই স্বাভাবিক। আবির হাসান লিখেছে আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? তরিকুল ভাই আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া তাইবুল ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আমি আমার একটা আপডেট দিই। গত 4 থেকে 5 দিন আমার প্রচণ্ড প্রচণ্ড রকমের অসুস্থ ছিলাম। আমার জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা একসাথে, বলতে পারেন একদম চতুর্মুখী আক্রমণ ছিল আমার উপরে। তো আমি তো ভয় পেয়ে গেছি, সবাই বলছে যে হয়তো বা আপনার করোনা হয়ে গেছে বা কিছু একটা। তা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো, তবে কাশিটা এখন আছে, কাশিটা এখন আছে কাশিটা এখন আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দোয়ায়। তো দীর্ঘদিন লাইভে আসা হয় না, আসবো 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 এইভাবে করে করে অনেক সময় নষ্ট হয়ে গেছে, আসা হয়নি। তো ভাবলাম রাত অনেক হয়ে গেছে, তারপর আপনাদের সামনে বসে দুটি কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের তো ক্রোয়েশিয়ার ভালো ভিসা হচ্ছে। আজকেও 2-3-4 জনের নাম আসছে আমাদের লিস্টে। আশা করছি আগামী দিন ফার্স্ট আওয়ারে তাদের ভিসা রিসিভ করবে, যেগুলোর আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ। ক্রোয়েশিয়া, তো ক্রোয়েশিয়ার ভিসা আলহামদুলিল্লাহ হয় আমাদের। অনেকেরই এখনো যারা ওয়েট করছে, আমি তো দৃঢ় বিশ্বাস আলহামদুলিল্লাহ, ভরসা আছে আমার। আমি দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ বাকি ভিসাগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। তো অনেকে আছেন যে খুব ভয় পান এবং ভয়ের চোটে দীর্ঘদিন যেতে হয়ে গেছে, ভয়ের চোটে অনেক নানা রকম উগ্র আচরণও করেন আমার সাথে। আমি আসলে সব সহ্য করি, কি করবো ভাই, আপনাদের টাকা, আপনাদের দায়িত্ব আমার কাঁধে, কিছু তো করতে হবে, সহ্য করি আর কিছু বলি না। হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ পাক কবুল করুক ইনশাল্লাহ, ও হয়ে যাবে ইনশাল্লাহ। তো হতাশ হবেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের বুলগেরিয়ার ফ্লাইট নিয়ে আপনাদের আমার চাইতে বেশি পেরেশানি ছিল যে ভাই বুলগেরিয়ার তো ফ্লাইট হয় না বোধহয়, আপনাদের খালি চাপা মারেন, ফাইল নেন, এই করেন সেই করেন। তো আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমাদের বুলগেরিয়ার ফ্লাইট আমরা গতকাল দিয়েছি, পরশুদিন রাতে 2 তারিখ দিবাগত রাত্রে ফ্লাইট ছিল। গতকালকে তারা কোম্পানিতে পৌঁছে গেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। তারা প্রত্যেকটা আপডেট আমাকে দিয়েছে, তারা কখন কোথায় গিয়েছে, কখন কীভাবে আছে, সেগুলো আমি আমাদের এই যে চ্যানেল আছে, চ্যানেলের কমিউনিটিতে সব পোস্ট করেছি, আপনারা হয়তো দেখেছেন, এবং তাদের প্রত্যেকের ভিডিও আমি রেখেছি। সেগুলো হয়তো ক্রমান্বয়ে 2 একদিন পর আপনাদের সামনে উপস্থান করবো ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলেই বুলগেরিয়ারও ফ্লাইট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ বুলগেরিয়ার কাজ নিয়ে কোনো ডাউট নেই, ক্রোয়েশিয়ার কাজ নিয়ে কোনো ডাউট নেই। রিফিউজের ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে যদি কোম্পানিগুলো সাধারণত যদি কোনো হয়, সাপ্লাই কোম্পানি হয়, কিংবা কোম্পানির লোকের দরকার ছিল বাট এখন দরকার নেই, সেক্ষেত্রে ওরা এগুলো ক্যান্সেল করে দেয়, ফলে 8 নম্বর দিয়ে আপনাকে বাদ দিয়ে দেয়। আর 2 নম্বর যেটা, সেটা তো সার্বজনীন, এটা সবার জন্য, যে এটা ফেক ডকুমেন্ট, যার কারণে এটা হয়নি। তো আমাদের অনেক ভাইরা আছেন যে পারমিটের জন্য ওয়েট করছেন, রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে আমার সাথে। যুদ্ধ মানে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেছে আমার সাথে, যে ভাই পারমিট দিচ্ছে না কেন, এখনো হয় না, এই না সেই না। তা তাদের জ্ঞাতার্থে আমি বারবার বলি, যদিও আমি ফোনে সবাইকে আলাদা আলাদা বলে থাকি যে ভাই এখন কিন্তু পরিস্থিতি একটু ঘোলাটে, একটু গরম, তো একটু পরিস্থিতি ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করেন, ইনশাল্লাহ আসবে, আসলে তো অবশ্যই যাবেন। দেখেন এতদিন প্রশ্ন করলেন, এতদিন অপেক্ষা করলেন, অপেক্ষা করার পর আপনি একটা পারমিট নিয়ে গেলেন, কিন্তু আপনার ভিসাটা হলো না, সেক্ষেত্রে আপনার ওইখানে একটা বড় অঙ্কের টাকা নষ্ট হলো। তা না করে আপনি অপেক্ষা করেন। আমি বলবো, যেহেতু আমি কাজ করি, আমি আপনাদেরকে সিগন্যাল দিব যে হ্যাঁ ওকে ডান, আপনারা রেডি হয়ে যান, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত অপেক্ষা করেন, শুধু পারমিট পারমিট করে চিৎকার করলে তো হবে না। পারমিট নিয়ে যাবেন, রিফিউজ খাবেন, আবার এসে আমার মাথা খাবেন যে হ্যাঁ টাকা দেন, টাকা দেন, টাকা দেন। এখন একটা পারমিট কিন্তু এমনি এমনি আসে না, পারমিটের জন্য টাকা দিতে হয়, পারমিট আসার পরে আবার টাকা দিতে হয়। তো সুতরাং যে টাকাগুলো আমরা দিচ্ছি এগুলো তাদের কাছে আটকে যায়। তো ওদের কাছ থেকে টাকা না নিয়ে আবার আপনাদেরকে দেওয়াটা, বুঝেনি তো কি অবস্থা। কাজ যতক্ষণ না হয় আমাদের পকেটে 1 টাকা আসে না, এটা মাথায় রাখবেন। আপনার যেই যে টাকা দিয়ে যান আমাকে কাজ করার জন্য, আপনার কি ধারণা এই টাকা আমি ব্যাংকে রেখে দিই আপনাদের জন্য?
এবং ফাও ফাও পারমিট চলে আসে, আর আপনি যা জমা দিয়ে চলে আসেন, ভিসা নিয়ে চলে আসেন কিংবা রিজেক্ট হয়ে চলে আসেন, সাথে সাথে ভাই দেন 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 টাকা দেন। বিষয়টা কিন্তু সেরকম না ভাই। আমার কাজগুলো যেভাবে আনতে হয়, যে প্রথমেই টাকা দিতে হয়, পারমিট আসার পর আবার টাকা দিতে হয়, টাকা দিতে হয়, যে কি পরিমাণ টাকা দিতে হয় সেটা আসলে এখানে লাইভে এসে আপনাদেরকে বলার কোনো প্রয়োজন নেই। যদি ওইভাবে টাকা না দিতে পারতাম আমরা, তাহলে আমাদের এই সাকসেসগুলো আসতো না। তো সুতরাং অধৈর্য হবেন না যারা ওয়েট করছেন পারমিটের জন্য, ধৈর্য ধরুন, সবর করুন, ইনশাল্লাহ আখেরে আপনাদের মুখে সুখের হাসি দেখা যাবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করছি। আর এই মাহে রমজান একদম শেষ পর্যায়ে আছে, কিছুদিন পরে ঈদ আছে। কয়েকজনের অবস্থাতে এমন হয়েছে যে তারা এতটাই অস্থির, আমাকে একজন তো একদিন দুই দিন বাদে বাদে ফোন দেয়, মেসেজ যে ভাই এক কাজ করেন, আমার ক্রোয়েশিয়া যাওয়া লাগবে না, আমার পাসপোর্ট উঠে দিয়ে যান। তো তারা হয়তো এটাও ভুলে গেছে যে পাসপোর্ট উঠানোর ইখতিয়ার আমার নেই, কারণ পাসপোর্ট থাকে তাদের কাছে এম্বাসিতে, এবং পাসপোর্টের যে রিসিট সেটা থাকে তাদের কাছে। তো তাদের যদি কারো ভালো না লাগে যে আমি যাব না, আমার যাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, বিএফএস গ্লোবাল যেখান থেকে আপনি সাবমিট করেছেন ঠিক সেখানে চলে যাবেন, গিয়ে তাদেরকে একটা ফর্ম আছে সেটা পূরণ করে যে আমার ভিসার দরকার নেই, আমার পাসপোর্টের দরকার, আমি সারেন্ডার করলাম, আমার পাসপোর্ট আমাকে দিয়ে দেন। এটা আপনার মর্জি, আপনার মর্জি মতো আপনি গিয়ে নিয়ে আসতে পারেন। বাট এছাড়া যে ভাই দুদিন পরে যে আমাদের তো এখনো হলো না, 120 দিন হয়ে গেছে, 125 দিন হয়ে গেছে, 113 দিন হয়ে গেছে, কি করা যায়, আমাদের আসে না কেন, দেখেন তো কি হয়েছে। ভাই একদম খোলাসা কথা বলি, সবাইকে আমি একই কথা বলি, আবারও বলি, যখন এম্বাসিতে ফাইল চলে যায়, আমার কেন কারো কিছু করার থাকে না। হ্যাঁ, এম্বাসি থেকে যখন পুলিশ স্টেশনে ফোন দেয়, ফোন দিয়ে যখন জিজ্ঞেস করে যে এই নামগুলোকে আপনাদের, আপনাদের এই লোকগুলো লাগবে কিনা, কনফার্মেশন দেন। দেন হচ্ছে কোম্পানি আপনার নাম, পাসপোর্ট নাম্বার সহ একটা লেটারে, কনফার্মেশন লেটার লিখে, সেখানে আপনাদের নাম এবং পাসপোর্ট নাম্বার লিখে সেটা পুলিশ স্টেশনে জমা দিয়ে দেয়। আর পুলিশ স্টেশনে যখন আবার এম্বাসি থেকে ফোন দেয়, তখন তারা বলে দেয় হ্যাঁ এই নাম, এই পাসপোর্ট নাম্বার, তাদেরকে ক্লিয়ারেন্স পেয়ে গেছি আমরা কোম্পানি থেকে, তাদেরকে দিয়ে দেন। এই ঘটনাই ঘটেছে আমাদের জুকিসডাম কোম্পানির, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু হচ্ছে, হচ্ছে কিন্তু ইনশাল্লাহ। তো যারা অধৈর্য হয়ে গেছেন, পাগলের মতো হয়ে গেছেন, এবং মনে করছেন যে আমাকে যদি আপনারা কামড়াইতে পারেন, চিবাইতে পারেন, তাহলে হয়তো আপনার মানসিক শান্তি পাবেন, আমি আপনাদেরকে থাকতে বলি, এসব কথা আমার কাছ থেকে কোনো রকম রেজাল্ট আপনারা পাবেন না, কারণ এখানে আমার কিছুই করার থাকবে না। একটু করতে পারি, আমাকে আপনারা কামড়াবেন, আমি আবার কোম্পানিকে কামড়াবো, কোম্পানি আবার পুলিশ স্টেশনে কামড়াবে, এই ছাড়া আর কোনো কাজ নেই কিন্তু। তো ওই দিন একটা ভয়েস দেওয়ার পর একজনে, আমি কোম্পানিতে যোগাযোগ করেছিলাম, যোগাযোগ করার পরে তারা বললো যে আমরা খবর নিয়েছি, আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা সেগুলো করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকে তাদের নিউজ চলে আসছে। পরশুদিন রাত্রে আমাকে বলছে ভাই এই মুহূর্তে আমার ভিসার কোনো দরকার নাই, বিশ্বাস করেন রমজান মাস, আল্লাহর কসম করে বলি, ভিসার জন্য আমি আর কান্নাকাটি করি না, ভিসার আমার দরকার নাই, আমার পাসপোর্টটা হইলে হয়, আমি চলে যাবো। তো আলহামদুলিল্লাহ তার আজকে লিস্ট চলে আসছে, আগামী দিন সে ভিসা পাবে, এই হলো অবস্থা। তো আমি সর্বশেষ যেটা বলতে চাই, যে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি, যে ভাই সবরের পুরস্কার আপনি পাবেন, সবর কিন্তু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীর পুরস্কার দেয়, এটা তো জানেন। সবর করতে হবে। কোন কোন শালারা বলে যে ভাই আপনি দালাল হয়ে বসে বসে ওয়াজ মাহফিলের কথা বলেন, বাটপার আপনি। হ্যাঁ আমি ভাই বাটপার, এবং আমি একজন এই ধার্মিক বাটপার, ঠিক আছে? এইসব ধর্মীয় কথা বললে যাদের গায়ে আগুন জ্বলে তারা আমার এগুলো শুনবেন না, আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, ইভেন আমার সাথে যারা কাজ করে তাদেরকেও আমি বলি যে ভাই আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? এত যদি আপনার গায়ে ফসকা পড়ে, আপনার উপর ঠাড়া পড়ে, আল্লাহর গজব পড়ে, সেটা আপনার ব্যাপার। আমি আমার কথা বলবোই, কারণ আমি মুসলমান। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি মুসলমান। আমার যারা ক্লায়েন্ট থাকবে, আমি যেমন সবর করি, আমি সবাইকে বলবো যে আপনিও সবর করেন, ইনশাল্লাহ সবরের পুরস্কার আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো এতক্ষণ ধরে অনেক কথাই বললাম, আর বুলগেরিয়ার ফ্লাইটও দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ, যেগুলো আপডেট ভিডিও পাবেন সামনে। আর ক্রোয়েশিয়ার আলহামদুলিল্লাহ রেগুলার ভিসা হচ্ছে। আরেকটা কথা বলি, যারা ইতিপূর্বে ভিসা নিয়ে চলে আসছেন তাদের অনেকেরই প্রায় 15-20 দিনের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো পেমেন্ট দিচ্ছেন না। এইবার পেমেন্ট নিয়ে যদি কেউ কোনো জাউরামি করেন, একদম সোজা খাস বাংলা কথা বললাম, যদি কোনো ফাইজলামি করেন, বিশ্বাস করেন আমি একবারও বলবো না, এবং আপনাদের ফ্লাইট নিয়ে আমি একদম মাথা ঘামাবো না। আমি আলটিমেটাম দিচ্ছি, আমাকে আগামী রবিবার সর্বোচ্চ সোমবারের মধ্যে পেমেন্ট করে দিতে হবে, দেন আমরা ম্যান পাওয়ার, টিকিট, ফ্লাইট, ঠিক আছে? ওই আগের মতো 1.5 মাস 2 মাস বসে থেকে আমরা এগুলো করতে পারবো না, আপনাদের পিছনে ঘুরে কুকুরের মতো আপনাদের পিছে পিছে ঘুরতে পারবো না। পেমেন্ট ধাপ দিয়ে দিবেন, ধাপ ফ্লাইট দিয়ে দেবেন, ওকে? এখন বিষয় আসছে, এখন যাবেন গরু বিক্রি করতে, ছাগল বিক্রি করতে, তারপরে ওই ডিম বিক্রি করতে, এগুলা এগুলা চলবে না, এসব নাটক চলবে না, ঠিক আছে? আর যদি সামনে আমি এখনো যদি এগুলোই দেখি, তাহলে সামনের দিকে যারা যাবেন ইন্ডিয়া নেপালে, তাদেরকে ওইখানে আটকে রেখে আমি টাকা আদায় করবো, বুঝা গেছে? কয়েকদিন আগে দেখলাম যে কিছু লোক আমাদের ওই ক্রোয়েশিয়াতে গিয়ে ওইখানে কিছু চটি লেখক আছে না, বিভিন্ন পত্রিকা টত্রিকা লেখে বা অনলাইন, এগুলো কার কাছে নাকি সে নালিশ করেছে, যে আপনার বিরুদ্ধে গুরুতর নালিশ,
যে আপনাকে আপনার বিরুদ্ধে আসছে, নিউজ আসতেছে, এই না সেই না পত্র-পত্রিকা। আমি বললাম যে, "সব করো। তোমার যা খুশি তুমি করতে থাকো।" টাকা আমি জোর করে আদায় করি। এই ধরনের কমপ্লেইন করা হয়েছে। তো আমি বললাম যে, "ভাই জোর করে না, পাওনা টাকা দিতে হবে। সেজন্য যদি আপনাকে বেঁধে রেখে পিটাতে হয়, সেটা হলো করা হবে ইনশাআল্লাহ। টাকা দিতে হবে। আমি তো আপনার কাছ থেকে খয়রাতের টাকা চাই না, তাই না?" এবং কেউ কোনো অসভ্য নাকি এসব কথা বলে যে আমি তাদের কাছ থেকে এই বিমান ভাড়া ২ বার করে আদায় করি। ২ বার করে আদায় করি। তো আমি কি নোট করে রেখেছি ইনশাআল্লাহ। তাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। উচিত শিক্ষা দেওয়া হবে। সবাই প্রস্তুত থাকবেন। যারা এইসব জাউরামি করতেছেন না, প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আর কাউকে ছাড়তে হবে না। ভাই, বন্ধু, বেরাদার এই না সেই না করে বহু আদর সোহাগ করেছি। আমি দেখলাম যে এগুলোর ফল একদম উল্টা। ফল একদম উল্টা। আমি দেই আদর, সে দেয় থাপ্পড়। আমি বলি ভাই, সে বলে শালা। তো এই দিন শেষ। এখন থেকে অ্যাজ এ ক্লায়েন্ট যেভাবে ট্রিট পাওয়ার কথা সেভাবেই পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ আপনারা আপনাদের কপাল পোড়াচ্ছেন, আমার না। এমন কেউ নাই যে বাংলাদেশ থেকে কোনো আদম যে তাদের ক্লায়েন্টদের দেখার জন্য বারবার ইন্ডিয়াতে গেছে, নেপালে গেছে। আমি গেছি, কারণ আমি বলদ। এখন আদম হয়ে সারতে পারিনি। যার ফলশ্রুতিতে কি হয়েছে? টাকা আদায় করার সময় আমাকে সবার পায়ে ধরতে হয়। বাবা ডাকতে হয়, সোনা ডাকতে হয়। মস্তান নিয়ে আসে, লোক নিয়ে আসে, দিব না টাকা, দিব, পরে দিব, যেয়ে দিব, এই না সেই না বোমবাং। তো এইসব কাহিনী চলবে না। টাকা দিবেন গুনে, গুনে। একটি পয়সা সহ টাকা দিবেন, দেন হচ্ছে ফ্লাইট দেওয়া হবে। একটা কথা মাথায় রাখবেন, যে ভিসা পায় নাই সে বুঝে ভিসা কি জিনিস। আর যে ভিসা পাইছে, পাওয়ার পর আপনার চেহারা উল্টে গেছে, আপনি মনে করলেন যে আপনার কপাল পড়ছে। ঠিক আছে? তো একটুকু কথা রইলো, এগুলো কড়া কথাগুলো বলে রাখলাম। এগুলো আপনারা হালকাভাবে নিবেন না যে ভাই হয়তো দুষ্টামি করে। দুষ্টামি না, সিরিয়াস। সিরিয়াস এখন থেকে এইভাবে হইতে হবে। কারণ এরকম না হইলে আসলে সম্ভব হয় না। কারণ ফ্লাইট যখন দেরি হয়ে যায় কোম্পানির তরফ থেকে আমাদের উপর খুব প্রেশার আসে। আপনার এটা ভিসার মেয়াদ ৩ মাস। তাই বলে আপনি ৩ মাস পরে যে ফ্লাইট দিবেন, তাদের লোকের দরকার এখন। আপনি এখন যাবেন না? আপনারা ফাইল জমা দেওয়ার আগে হাজারবার চিন্তা করবেন যে আমার টাকা পয়সা হবে কিনা। ভিসা হয়ে যায়, তারপরে ডিম বিক্রি, গরু বিক্রি, ওই যে বউ পিটাইয়া বাপের বাড়ি পাঠাইয়া টাকা আদায় করা, ফাইজলামি, ওসব ভাই চলবে না। টাকা আগে থেকে রেডি করে রাখবেন। ইন্ডিয়া বা নেপাল থেকে রওনা দেওয়ার আগে ম্যাক্সিমাম টাকা দিয়ে দিবেন, যাতে আমরা কাজ আগে রাখতে পারি। ঠিক আছে? এভাবে করবেন। টাকা নিয়ে নয় ছয় বং বাং, এরপর টাকা আদায় করতে গেলে একটু গড়া কথা বললে তারপর সম্পর্ক নষ্ট করে চলে যাবেন। আমি বললাম না যে প্রথম লাস্টে যে ৬ জন আমি ফ্লাইট দিলাম, ওই নাম ধরেই বলি, সোয়াইব, আরিফ, লিমন, সাকিব, মাহমুদ হাসান মুন্না, নজরুল। একমাত্র মুন্না ছাড়া বাকি যে ৫ জন আছে তাদের কাছ থেকে টাকা আদায় করতে আমার এই যে আছে না, আমার ঘাম ঝরতে হয়েছে এবং আমার বুক মাটিতে লেগে গেছে। ঠিক আছে? টাকা পকেটে নিয়ে এসে বসে থাকে। আচ্ছুতা, আজকে দিব না, কালকা না, এই না সেই না, বুং বাং, বা মানে কি বলবো, ইতিহাস না দিয়ে যাইতে পারলে মানে যেন তাদের খুশি। তো এরকম যেন না হয়। খবরদার। খবরদার, বারবার বলে দিচ্ছি। টাকা পয়সা সময়মতো দিবেন, সময়মতো ফ্লাইট নিয়ে যাবেন। আর ভিসার রেশিওর কথা অনেকে বলে যে আলহামদুলিল্লাহ, আমি তো দেখি যে ভিসা রেশিও ভালোই আছে আলহামদুলিল্লাহ। যদি আপনার কোম্পানি পারমিট ফ্যাক্ট থাকে, আপনাকে ভিসা দিবেন, এটাই স্বাভাবিক। তো সুতরাং সেখানে আপনি ভিসা রেশিও খুঁজলে তো কাম হবে না। আপনার একটা সাপ্লায়ার কোম্পানি, সেখানে লোক লাগে ৫ জন, আপনার পারমিট আসছে ২০ জন। ৫ জনের ভিসা হবে, ২০ জন হবে না। তো সুতরাং এখানে ৮ নাম্বার দিবে, এটাই স্বাভাবিক। তো আমি বলবো যে ভিসা রেশিও কম বেশি রিজেক্ট সবসময়ই হয়। তবে এই সময়টাতে এসে যেহেতু শীতের শেষ মৌসুম চলতেছে, এখন এত লোকের চাহিদাও কম, হয়তো ওদের ডিমান্ডটা আগে ছিল, আপনাদের প্রসেস হইতে তো অনেক দেরি হয়ে গেছে। কারণ তারা তো জানে না যে নেপাল ইন্ডিয়া থেকে ৪ মাস ৬ মাস বসে থাকতে হয়। তো এগুলো ওরা কিন্তু জানে না আসলে সঠিক। ঠিক আছে? তো সেই হিসাবে ওদের দেখা যাচ্ছে যখন সিজন চলে যাচ্ছে, আমি আর লোক দিয়ে কি করবো, ওরা ক্যান্সেল করে দেয়। তো এরকম নানা ব্যাপার থাকে। আবার কিছু কিছু আসে, আগের ভিডিওতে আমি বলেছিলাম, অনেক লম্বা একটা লাইভ করেছিলাম, ২০ মিনিট একটা লাইভ করেছিলাম। সেখানে বলেছিলাম যে একজন লয়ার বলেছে যে ভাই, আপনার দেশ থেকে যারা যায় তারা কাজ শিখে যায় না। তাদেরকে যদি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে বলা হয় যে এটা একটু টাইট দিয়ে দাও, সেটাও পারে না। অথচ তার প্রোফাইলে এবং তার সিভিতে লেখা আছে সে ৬ বছর ৭ বছরের এক্সপার্ট ইলেকট্রিশিয়ান, অথচ সে কাজ পারে না। বিষয়গুলো এরকম। আবার কনস্ট্রাকশনের কাজে যায়, ওয়েল্ডার, মেশন, প্লাম্বার, কিন্তু কাজ দিলে আর কাজ পারে না। তো এই বিষয়গুলোর কারণে আসলে মূলত অনেক সমস্যা হয়। আপনারা এই বিষয়গুলো খুব গুরুতর সতর্কতার সহিত বিবেচনা করবেন। আমি আগেরবারও বলেছি যে ভাই, যখন যাবেনই চিন্তা করেছেন ইউরোপে, কোনো না কোনো একটা কাজ শিখে না, সেটা যে কোনো কাজই হোক না কেন। ভাই, প্রবাস জীবন কখনো আরামদায়ক হয় না। ওইখানে আপনার মা নাই, বাপ নাই যে আপনাকে ওই প্লেটে ভাত মাখায় আপনাকে মুখে তুলে খাওয়াবে, ওরকম নাই। অন্য সবার সাথে খাবেন, খেতে বসবেন, খাবার শেষ হয়ে যাবে, দেখা যাচ্ছে খাইতে বসছেন, তরকারি পাবেন না, ভাত শেষ হয়ে গেছে, ভাত নাই অথবা তরকারি শেষ হয়ে গেছে। এরকম অবস্থা আপনাকে পর্যবেক্ষণ মানে মোকাবেলা করতে হবে। সেই ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে আপনাকে বিদেশ যেতে হবে। তবে এই যে পরিশ্রমের বিষয়টা, এটা কিন্তু আসলে জন করতে হবে না। আপনাকে মিনিমাম ১ বছর স্ট্রাগল করতে হবে। এই মেন্টালিটি নিয়ে দেন আপনি বিদেশ যাবেন। না, যাওয়ার আগে অবশ্যই
কোনো না কোনো কাজ শিখে নিবেন। ড্রাইভিং হতে পারে, মেসর, ওয়েল্ডার, প্লাম্বার। আমি বারবার এই কথাগুলো বলি ভাই, আপনি অজানা মানুষ, কাজ জানেন না। এর কারণে আপনি নিজের কপাল পড়ছেন। পাশাপাশি আপনার পরবর্তীতে যারা ওয়েট করছে তাদেরও কপাল পড়ছেন। তো এইসব বিষয়গুলো একটু সতর্কতার সহিত বিবেচনা করবেন, সাবধানতার সহিত বিবেচনা করবেন। নিজের কেরিয়ারের কথা ভেবে এই কাজগুলো শিখে দেন হচ্ছে পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। তো আজকে অনেকগুলো আপডেট দিলাম। যেমন বুলগেরিয়ার ভিসা পেয়েছি, বুলগেরিয়ার ফ্লাইট দিয়েছি, ক্রোয়েশিয়ার ভিসা পাচ্ছি আলহামদুলিল্লাহ নিয়মিত। আজকেও কিছু বিষয় অ্যাপ্রুভ হয়েছে, আমরা আগামী দিন পাবো ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে এই ২ সপ্তাহে আমরা আলহামদুলিল্লাহ ১৩টা ক্রোয়েশিয়ার ভিসা পেয়েছি। তো এই কোম্পানির থেকে যেগুলো আসতেছে আলহামদুলিল্লাহ একটা এখনো আমাদের রিজেক্ট হয়নি। দোয়া করবেন। আর যেগুলো রিজেক্ট হয়ে গেছে তাদের মেক্সিমাম টাকা আমরা রিফান্ড করে দিয়েছি। ২-১ জন হয়তো এখনো রিফান্ড করতে পারিনি। কারণ জানেনই তো টাকা তো আমাদের হাতে থাকে না। ওই টাকা আইনে তারপর দিতে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং যারা আছে এখনো নেপালে, ইন্ডিয়াতে তাদের যাতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ রহম করে রমজানের মাসে সবাই যদি ভিসা পায়, সবাই মুখে যেন শেষ পর্যন্ত সুখের হাসি থাকে এবং হাসি খুশিভাবে যাতে তারা আমার কাছে আসে এবং টাকা পয়সা সবকিছু দিয়ে তাদেরকেও যাতে আমি খুব হাসি খুশি বিদায় দিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এই ২০২৪ সাল সবাই স্বপ্ন পূরণের সাল হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।